আজকে আমরা হিউম্যান এনভায়রনমেন্ট সম্পর্কে জানব। দেখব যে হিউম্যান এনভায়রনমেন্ট কী। প্রথমেই বলি, হিউম্যান এনভায়রনমেন্ট এটা কোনো এসে বা শর্ট স্টোরি নয়, এটা একটা স্পিচ যেটা 1972 খ্রিস্টাব্দে ইউনাইটেড নেশন কনফারেন্সে দেওয়া হয়েছিল। কে দিয়েছিলেন? ইন্দিরা গান্ধী দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী কে ছিলেন? ইন্দিরা গান্ধী হচ্ছেন ফর্মার ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। উনি 1966 থেকে 1977 সাল অর্থাৎ 11 বছর প্রথম টার্মে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ছিলেন এবং নেক্সট টার্ম 1980 থেকে 1984 বছর ওনার রাজত্বকাল। অর্থাৎ তখন প্রাইম মিনিস্টার পূর্ণ মেয়াদ পূরণ হওয়ার আগেই ওনাকে হত্যা করা হয়েছিল। তো 1972 খ্রিস্টাব্দে ইউনাইটেড নেশন কনফারেন্সে ওনাকে আমন্ত্রিত করা হয়েছিল হিউম্যান এনভায়রনমেন্টের ওপর একটা স্পিচ দেওয়ার জন্য। তো সেখানে উনি যে স্পিচটা দিয়েছিলেন তারই কিছু অংশ এখানে আমাদের পাঠ্য বিষয় হিসেবে তুলে দেওয়া হয়েছে। তো এরপর আমরা টেক্সটে চলে আসি। তো উনি কী বলছেন? ওয়ান ক্যান নট বি ট্রুলি হিউম্যান অ্যান্ড সিভিলাইজড আনলেস ওয়ান লুকস আপন নট অনলি অল ফেলো ম্যান বাট অল ক্রিয়েশন উইথ দ্য আইজ অফ এ ফ্রেন্ড। উনি বলতে চাইছেন ওয়ান ক্যান নট বি ট্রুলি হিউম্যান অ্যান্ড সিভিলাইজড, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত হিউম্যান সত্যিকারের মানুষ, ট্রুলি হিউম্যান সত্যিকারের মানুষ এবং সিভিলাইজড এবং সভ্য হতে পারেন না আনলেস যতক্ষণ না পর্যন্ত ওয়ান লুকস আপন নট অনলি যতক্ষণ না পর্যন্ত উনি দেখছেন লুকস আপন নট অনলি অল ফেলো ম্যান সমস্ত মানুষজনকে। কিভাবে দেখছেন ঠিক তার পরেই আসবো। শুধু ফেলো মানুষজনকেই নয় বাট অল ক্রিয়েশন উইথ দ্য আইজ অফ এ ফ্রেন্ড, শুধু মানুষজনকেই নয় অল ক্রিয়েশন সমস্ত জীবকে, সমস্ত প্রাণীকুলকে, সেটা উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে, উনি যতক্ষণ না পর্যন্ত সমস্ত প্রাণীকুলকে এবং উদ্ভিদকুলকে দেখছেন উইথ দ্য আইজ অফ এ ফ্রেন্ড অর্থাৎ বন্ধুর চোখে। অর্থাৎ একজন মানুষ ততক্ষণ পর্যন্ত সত্যিকারের মানুষ, ট্রুলি হিউম্যান অ্যান্ড সিভিলাইজড এবং সভ্য হতে পারেন না যতক্ষণ না পর্যন্ত উনি অল ক্রিয়েশন সমস্ত সৃষ্টিশীল জিনিসকে, অর্থাৎ সেটা উদ্ভিদ প্রাণী যে কোনো জিনিস হতে পারে, সমস্ত কিছুকে একসাথে উনি বন্ধুত্বপূর্ণ চোখে দেখছেন ততক্ষণ পর্যন্ত উনি সত্যিকারের মানুষ বা সভ্য হতে পারেন না। থ্রু আউট ইন্ডিয়া, গোটা ইন্ডিয়া জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে এডিক্ট মানে হচ্ছে অনুশাসন, অর্ডার। কার্ভড অন মানে আঁকা আছে। এডিক্ট কার্ভড অন রকস অ্যান্ড আয়রন পিলার্স, সমস্ত অনুশাসন যেগুলো আঁকা আছে কোথায়? পাহাড় পাথরের উপরে এবং আয়রন স্তম্ভের উপরে। আর রিমাইন্ডার্স, এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়। কি স্মরণ করিয়ে দেয়? দ্যাট যে 22 সেঞ্চুরিজ এগো অর্থাৎ 22 শতাব্দী আগে এম্পেরর অশোকা অর্থাৎ সম্রাট অশোক ডিফাইন্ড, উনি সংজ্ঞায়িত করেছিলেন। কি করেছিলেন? এখানে ডিফাইন্ড এটা ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, ডেফিনেশন যেটা নাউন। ডিফাইন্ড উনি সংজ্ঞায়িত করেছিলেন। কি সংজ্ঞায়িত করেছিলেন? এ কিংস ডিউটি রাজকর্তব্য অ্যাজ নট মিয়ারলি টু প্রোটেক্ট সিটিজেন্স, রাজকর্তব্যটা কি শুধু প্রজাদেরকে প্রোটেক্ট করাই নয় অর্থাৎ রক্ষা করাই নয়, বাট পানিশ রং ডুয়ার্স অর্থাৎ যারা অপরাধী, যারা ক্রিমিনাল তাদেরকে শাস্তি দেওয়াই নয়। তাহলে কি এর পাশাপাশি আর কি রাজকর্তব্য আছে? বাট অলসো টু প্রিজার্ভ অ্যানিম্যাল লাইফ অ্যান্ড ফরেস্ট লাইফ, শুধু রাজকর্তব্য পালনের মধ্যে যে আমাদের প্রজাদের রক্ষা করতে হবে এবং যারা ভুল করে বা যারা অপরাধ করে তাদেরকে শাস্তি দিতে হবে সেটাই কিন্তু রাজকর্তব্য নয়। পাশাপাশি বাট অলসো টু প্রিজার্ভ অ্যানিম্যাল লাইফ অ্যান্ড ফরেস্ট লাইফ, যে প্রাণীকুল আছে, যে বন্য জীবজন্তু আছে, যে ফরেস্ট লাইফ আছে, পুরোটাকে কিন্তু রক্ষা করাটাও একটা রাজকর্তব্যের মধ্যে পড়ে। অশোকা ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড পারহ্যাপস দ্য অনলি মনার্ক আনটিল ভেরি রিসেন্টলি, উনি বলছেন অশোকা ওয়াজ দ্য ফার্স্ট, অশোকাই ছিলেন একমাত্র, অ্যান্ড পারহ্যাপস এবং সম্ভবত দ্য অনলি মোনার্ক একমাত্র সম্রাট, আনটিল ভেরি রিসেন্টলি একদম বর্তমান কাল পর্যন্ত, কি টু ফরবিড দ্য কিলিং অফ এ লার্জ নাম্বার অফ স্পেসিস অফ অ্যানিমেলস ফর স্পোর্টস অফ ফুড, যিনি আইন করেছিলেন, নিষেধ করেছিলেন কি করা চলবে না? দ্য কিলিং অফ এ লার্জ নাম্বার অফ স্পেসিস অফ অ্যানিমেলস, প্রচুর পরিমাণে প্রাণী হত্যা করা চলবে না। কেন? স্পোর্টস অফ ফুড, খাদ্যের তাগিদে প্রচুর পরিমাণে প্রাণী হত্যা করা চলবে না, এইরকম একটা আইন উনি জারি করেছিলেন। কেন না? আগেই বলা হয়েছে যে আমাদের রাজকর্তব্যের মধ্যে কিন্তু শুধু সিটিজেনকে প্রোটেক্ট করা বা রং ডুয়ার্সদের পানিশড দেওয়াটাই নয়, সমস্ত প্রাণীকুলদের রক্ষা করাটাও কিন্তু একটা রাজকর্তব্যের মধ্যে পড়ে, কিংস ডিউটির মধ্যে পড়ে।
হি ওয়েন্ট ফার্দার, তিনি আরও বলেছিলেন, রিগ্রেটিং, হি ওয়েন্ট ফার্দার, তিনি আরও বলেছিলেন, রিগ্রেটিং, আফসোস করেছিলেন, দ্য কার্নাইজ অর্থাৎ ম্যাসাকার, গণহত্যা, দ্য কার্নাইজ অফ হিজ মিলিটারি কনকুয়েস্ট, অর্থাৎ তার মিলিটারি, তার সৈন্যবাহিনীতে যে প্রচুর পরিমাণে গণহত্যা হয়েছিল সেটা নিয়ে তিনি আফসোস করেছিলেন। অ্যান্ড এনজয়িং আপন হিজ সাকসেসার্স টু ফাইন্ড, এবং তার যে উত্তরাধিকারী যারা আছেন তাদের মধ্যে উনি একটা জিনিস দেখেছিলেন, দেখে উনি খুব আনন্দিত হয়েছিলেন। দেয়ার অনলি প্লেজার ইন দ্য পিস, কি দেখেছিলেন, তাদের শান্তির যে আনন্দ সেটা কোত্থেকে আসে, দ্যাট কামস থ্রু রাইটিয়াসনেস অর্থাৎ মোরাল গুডনেস অর্থাৎ ন্যায়পরায়ণতা। উনি তাদের বুঝিয়েছিলেন যে সত্যিকারের আনন্দ আসে শান্তি থেকে, এবং শান্তিটা আসে ন্যায়পরায়ণতা অর্থাৎ মোরাল গুডনেস থেকে, রাইটিয়াসনেস থেকে। তার মানে উনি খুব শান্তিবাদী ছিলেন। এখান থেকে বোঝা যাচ্ছে উনি কী শিখিয়েছিলেন সবাইকে, যে দেয়ার অনলি প্লেজার ইন দ্য পিস, একমাত্র আনন্দ আছে কিসের মধ্যে, শান্তির মধ্যে। শান্তির মধ্যে যে আনন্দ আছে সেটা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। আর এই পিসটা অর্থাৎ এই শান্তিটা, দ্যাট কামস আসে কিসের মাধ্যমে, তোরা রাইটিয়াসনেস অর্থাৎ ন্যায়পরায়ণতা বা মোরাল গুডনেসের মাধ্যমে। অ্যালং উইথ দ্য রেস্ট অফ ম্যানকাইন্ড, অ্যালং উইথ দ্য প্যারা টু, অ্যালং উইথ দ্য রেস্ট অফ ম্যানকাইন্ড, এই মানব জাতির পাশাপাশি, উই ইন্ডিয়া, আমরা ভারতীয়রা, ইন স্পাইট অফ অশোকা, হ্যাভ বিন গিলটি অফ ওয়ান্টন ডিসরিগার্ড ফর দ্য সোর্সেস অফ আওয়ার সাস্টেনেন্স। কী বলা হচ্ছে, হ্যাভ বিন গিলটি অফ ওয়ান্টন, আমরা তো অপরাধী, নিজেদের অপরাধী মনে করি। কেন, অফ ওয়ান্টন, উইদাউট জাস্টিফিকেশনস, কোনো কিছু বিচার বিবেচনা না করে কী করি, ডিসরিগার্ড ফর দ্য সোর্সেস অফ আওয়ার সাস্টেনেন্স। সাস্টেনেন্স মানে হচ্ছে খাদ্য, অর্থাৎ খাদ্যের যে উৎস, দ্য সোর্স অফ আওয়ার সাস্টেনেন্স, আমাদের যে খাদ্যের উৎস সেগুলোকে ডিসরিগার্ড করি, নেগলেক্ট করি, অর্থাৎ ধ্বংস করে দিচ্ছি। উই শেয়ার ইয়োর কনসার্ন, ইয়োর কনসার্ন যে মানে হচ্ছে আপনাদের যে উদ্বেগ, ইয়োর কনসার্ন আপনাদের উদ্বেগ, এটা মাথায় রাখতে হবে যে উনি কোনো না কোনো একটা স্টেজে কনফারেন্সে বক্তৃতা দিচ্ছেন, তাহলে ইয়োর কনসার্ন অর্থাৎ আপনাদের উদ্বেগকে আমরা আমরা শেয়ার করে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি। অ্যাট দ্য র্যাপিড ডেটোরিয়েশন অফ ফ্লোরা অ্যান্ড ফোনা, কী হচ্ছে, ডেটেরিওরেশন মতলব ক্ষয় হয়ে যাওয়া, ডিস্ট্রয় হয়ে যাওয়া। কী ক্ষয় হয়ে যাচ্ছে, ফ্লোরা অ্যান্ড ফোনা, উনি এখানে উদ্ভিদ বোঝাতে চাইছেন। অর্থাৎ যে ফ্লোরা এবং ফোনা যে র্যাপিড খুব দ্রুত গতিতে ক্ষয় হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ডেটেরিওরেশন হয়ে যাচ্ছে, এটা নিয়ে উনি খুব উদ্বেগ প্রকাশ করেছেন। কাদের পাশাপাশি, ওই কনফারেন্সে আরও যে সমস্ত কান্ট্রি আছে সেই সমস্ত কান্ট্রির যে নেতারা আছেন তারা যেমন উদ্বেগ, আমরাও ঠিক সেরকমই উদ্বেগ, অর্থাৎ আমরাও চিন্তান্বিত আছি। সাম অফ আওয়ার ওন ওয়াইল্ড লাইফ হ্যাজ বিন ওয়াইপড আউট, সাম অফ আওয়ার ওন ওয়াইল্ড লাইফ, আমাদের যে বন্য সম্পদ অর্থাৎ বন্য যে জীবকুল সেটা কী হচ্ছে, হ্যাজ বিন ওয়াইপড আউট, ধ্বংস হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। মাইলস অফ ফরেস্ট, মাইলের পর মাইল ফরেস্ট ধ্বংস হয়ে যাচ্ছে। উইথ বিউটিফুল ওল্ড ট্রেজ, যেখানে প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে। মিউট উইটনেস অফ হিস্ট্রি, এবং যার সাইলেন্ট স্পেকটেটর অর্থাৎ নীরব দর্শক, ইতিহাস যার নীরব দর্শক, হ্যাভ বিন ডিস্ট্রয়েড, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ইভেন দো আওয়ার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এবার উনি আমাদের ইন্ডিয়ার কথা বলছেন। ইভেন দো আওয়ার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, যদিও আমাদের শিল্প বিপ্লব বা শিল্পের উন্নতি ইজ ইন ইটস ইনফ্যান্সি অর্থাৎ প্রাথমিক পর্যায়ে, শিশু, ইনফ্যান্সি মানে শিশু বা শৈশব অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আছে। অ্যান্ড অ্যাট ইটস মোস্ট ডিফিকাল্ট স্টেজ, এটা আমরা একটা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। উই আর টেকিং ভেরিয়াস স্টেপস, আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছি। কি সম্পর্কে, টু ডিল উইথ ইনসিপিয়েন্ট, টু ডিল উইথ ইনসিপিয়েন্ট মানে হচ্ছে জাস্ট স্টার্টিং, আমরা এইসবে শুরু করছি। কি, এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স অর্থাৎ পরিবেশের ইমব্যালেন্স মানে হচ্ছে যে ভারসাম্য রক্ষা। এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করছি। টেকিং ভেরিয়াস স্টেপস, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। টু ডিল উইথ ইনসিপিয়েন্ট এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ইনসিপিয়েন্ট মানে কি বললাম, জাস্ট স্টার্টিং, শুরু করেছি বিভিন্ন পদক্ষেপ। দ্য মোর সো বিকজ অফ আওয়ার কনসার্ন ফর দ্য হিউম্যান বিইং, কেন, এর একটাই কারণ যে আজকে আমাদের মনুষ্য জীবকুল একটা থ্রেটের মুখে দাঁড়িয়েছে, অর্থাৎ ধ্বংসের মুখোমুখি আমরা দাঁড়িয়েছি।
এ স্পেসিস হুইচ ইজ অলসো ইম্পেরেলড, অর্থাৎ বিপদগ্রস্ত। এই যে বলা হচ্ছে যে আমাদের পুরো হিউম্যান বিং ইম্পেরেলড অর্থাৎ বিপদগ্রস্ত। ইন পভার্টি হি ইজ থ্রেটেন্ড বাই ম্যালনিউট্রিশন অ্যান্ড ডিজিজ। পভার্টি দারিদ্রতা কী সৃষ্টি করে? দারিদ্রতার মুখোমুখি হচ্ছি আমরা কি? ম্যালনিউট্রিশন অ্যান্ড ডিজিজ। ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি, অ্যান্ড ডিজিজ মানে রোগ। ইন উইকনেস বাই ওয়ার, যুদ্ধের ক্ষেত্রে যে দুর্বলতা। ইন রিচনেস বাই দ্য pollution brought about by his own prosperity, in richness by pollution, অর্থাৎ দূষণের প্রাদুর্ভাব কি করছে? ইন রিচনেস বেড়ে যাচ্ছে, বাই পলিউশনস দূষণের প্রাদুর্ভাব, ব্রট নিয়ে আসছে কি? অ্যাবাউট বাই হিজ ওন প্রসপারিটি, অর্থাৎ আমাদের নিজেদের যে প্রসপারিটি অর্থাৎ অগ্রগতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে অগ্রগতির ক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়াচ্ছে? মেন হচ্ছে প্রোভার্টি, যার ফলে ম্যালনিউট্রিশন এবং ডিজিজ সৃষ্টি হচ্ছে। উইকনেস বাই ওয়ার, অর্থাৎ যুদ্ধের দ্বারা আমাদের কি হচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে আমরা। কেননা যুদ্ধ করতে গেলে প্রচুর অর্থ ব্যয় হয়, তার ফলে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, কোষাগার থেকে প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য রিচনেস বাই দ্য পপুলেশন এবং রিচনেস বাই দ্য পলিউশন, এবং আমাদের যে দূষণ ধীরে ধীরে বেড়ে চলেছে সেইটা ব্রট অ্যাবাউট বাই হিজ ওন প্রসপারিটি, এবং এটা কি করছে? আমাদের নিজেদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। নাম্বার 3, অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে দ্য রিচ লুক আস্কেন অ্যাট আওয়ার কন্টিনিউইং পভার্টি, যারা ধনী, অর্থাৎ এখানে ধনী দেশদের কথা বলা হচ্ছে, তারা কি করছে? কন্টিনিউইং পভার্টি, আস্কেন মানে জিজ্ঞাসা করছে কি? অ্যাট আওয়ার কন্টিনিউইং পভার্টি, আমাদের দেশে যে কন্টিনিউ দারিদ্রতা বেড়ে চলেছে, এটা কেন বেড়ে চলেছে? এটা ধনী দেশরা আমাদের জিজ্ঞেস করছে। অন দ্য আদার হ্যান্ড, আবার অন্যদিকে কি হচ্ছে? অন দ্য আদার হ্যান্ড দে ওয়ার্নাস এগেনস্ট দেয়ার ওন মেথডস, তারা আমাদের কি করছে? সতর্ক করছে। দে ওয়ার্নাস, তারা আমাদের সতর্ক করছে। দেয়ার ওন মেথডস, অর্থাৎ তাদের নিজেদের চালচলন, দৃষ্টিভঙ্গি, নীতি এসব দিয়ে আমাদের সতর্ক করছে। অর্থাৎ আমরা কেন গরিব এই জবাবদিহি আমাদের কাছে চাইছে। আবার কি করছে না, আমরা যখন তাদের ন্যায়, তাদের নীতির উপরে, তাদের ফেডারেল নীতির উপরে অথবা তাদের ডেমোক্রেসি নীতির উপরে আমরা যখন ইন্টারফেয়ার করতে যাচ্ছি, আমরা যখন তাদের বলতে যাচ্ছি এটা নয় এটা করতে হবে, তখন তারা আমাদের এগেনস্টে ওয়ার্নস অর্থাৎ সতর্ক করছে যে না, তোমাদের এটা করা চলবে না। উই ডু নট উইশ টু ইমপ্রুভ, উই ডু নট ইউজ টু ইম্পোভেরিস, ইম্পোভেরিস মানে হচ্ছে মেক পোর। উই ডু নট ইউজ টু ইম্পোভেরিস দ্য এনভায়রনমেন্ট, আমরা পরিবেশকে আর দুর্বল করতে চাই না। এনি ফার্দার মানে আর। অ্যান্ড ইয়েট উই ক্যান নট ফর এ মোমেন্ট ফরগেট, এবং উই ক্যান নট ফর এ মোমেন্ট ফরগেট, এই সেন্টেন্সটা এইভাবে যদি পড়া হয়, ফর এ মোমেন্ট এক মুহূর্তের জন্যেও, উই ক্যান নট ফরগেট আমরা ভুলে যেতে পারি না, দ্য গ্রিম পভার্টি অর্থাৎ ক্রুয়েল পভার্টি অর্থাৎ নিষ্ঠুর দারিদ্রতা অফ লার্জ নাম্বারস অফ পিপল, আমরা কিন্তু এক মুহূর্তের জন্যেও ভুলে যেতে পারি না কাদের? কি দারিদ্রতা? না যে নিষ্ঠুর বা যে কঠোর দারিদ্রতা, সেটা কাদের? অফ লার্জ নাম্বার অফ পিপল, একটা বিরাট মানুষের, অনেক প্রচুর মানুষের যে দুর্বল এই দারিদ্রতা, অর্থাৎ গোটা দেশ জুড়ে দারিদ্রতা, সেটা কিন্তু আমরা কখনো ভুলে যেতে পারি না। আর নট দ্য পভার্টি অ্যান্ড নেট দ্য গ্রেটেস্ট পলিউটার্স, আর নট পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, অ্যান্ড নেট দ্য গ্রেটেস্ট পলিউটার্স, কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন? পভার্টিটা আগে প্রয়োজন না এই পলিউটার্স হচ্ছে এটা আগে প্রয়োজন? ফর ইনস্ট্যান্স, যদি উদাহরণস্বরূপ বলা যায়, আনলেস উই আর ইন এ পজিশন টু প্রোভাইড এমপ্লয়মেন্ট, উদাহরণস্বরূপ যদি বলা যায় আনলেস, যতক্ষণ না পর্যন্ত উই আর ইন এ পজিশন, আমরা এমন একটা পজিশনে আসছি বা এমন একটা পর্যায়ে আসছি, কীরকম পর্যায়ে? যে টু প্রোভাইড এমপ্লয়মেন্ট, যে সবাইকার কর্মসংস্থান করতে পারবো। টু প্রোভাইড এমপ্লয়মেন্ট, যে সবাইকার কর্মসংস্থান করতে পারবো। অ্যান্ড পারচেজিং পাওয়ার, এবং ক্রয় ক্ষমতা, পারচেজ মানে ক্রয়, পারচেজিং পাওয়ার ক্রয় ক্ষমতা, ফর দ্য ডেলি নেসেসিটিস অফ দ্য ট্রাইবাল পিপল, অর্থাৎ উপজাতি যে সমস্ত জনসাধারণ আছে তাদের ক্রয় ক্ষমতা, ডেলি নেসেসিটিস নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রয় ক্ষমতা যতক্ষণ না এটার সংস্থান আমরা করতে পারছি। অ্যান্ড দোজ হু লিভ ইন অর অ্যারাউন্ড জঙ্গলস, অথবা যারা জঙ্গলে অথবা জঙ্গলের আশেপাশে বাস করছে, উই ক্যানট প্রিভেন্ট দেম ফ্রম কম্বিং দ্য ফরেস্ট ফর ফুড অ্যান্ড লাইভলিহুড, তাহলে এটা কি বলা হচ্ছে? উই ক্যান নট প্রিভেন্ট দেম, আমরা তাদের প্রতিহত করতে পারি না, আমরা তাদের নিষেধ করতে পারি না কি না? ফ্রম কম্বাইং দ্য ফরেস্ট, যে ফরেস্টের থেকে তাদের আমরা প্রতিহত করতে পারি না, অর্থাৎ ফরেস্ট থেকে তাদের আমরা দূরে সরিয়ে রাখতে পারি না, যারা কি না ফুড অ্যান্ড লাইভলিহুড খাবার এবং জীবন ধারণের জন্য জঙ্গলের উপরে নির্ভরশীল। ফ্রম
পোচিং অ্যান্ড ফ্রম ডিসপোলিং দ্য ভেজিটেশনস, আর কি থেকে বিরত থাকতে বলতে পারি না? পোচিং মানে হচ্ছে জীবজন্তু হত্যা থেকেও তাদের বিরত করতে পারি না, অ্যান্ড ফ্রম ডিসপয়েলিং দ্য ভেজিটেশনস, এবং গাছপালা কাটার থেকেও তাদের বিরত করতে পারি না। তাহলে উনি কী বলতে চাইছেন? ফর ইনস্ট্যান্স, আনলেস উই আর ইন এ পজিশন টু প্রোভাইড এমপ্লয়মেন্ট, যতক্ষণ না পর্যন্ত আমরা এরকম একটা পজিশনে আসছি দ্যাট যে টু প্রোভাইড এমপ্লয়মেন্ট, আমরা কাজের সংস্থান করতে না পারছি, অ্যান্ড পারচেসিং পাওয়ার ফর ডেলি নেসেসিটিস, এবং নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষমতা দিতে না পারছি, অফ দ্য ট্রাইবাল পিপিল, ওই উপজাতি জনসাধারণদের, অ্যান্ড দোজ, এবং তাদের, হু লাইভ ইন অর অ্যারাউন্ড জঙ্গলস, যারা জঙ্গলে অথবা তার আশেপাশে বাস করে, ততক্ষণ তাদের আমরা কিন্তু প্রতিহত করতে পারছি না, প্রিভেন্ট, তাদের প্রতিহত করতে পারছি না। কোত্থেকে না? যে জঙ্গলে যাওয়া চলবে না, জঙ্গলে বাস করা চলবে না, জঙ্গল থেকে খাবার সংগ্রহ করা চলবে না, আর কি না পশু হত্যা করা চলবে না, গাছপালা কাটা চলবে না। ওয়েন দে দেমসেলস ফিল ডিপ্রাইভড, যেখানে তারা নিজেরা নিজেদের প্রতারিত মনে করে, ডিপ্রাইভড নিজেদের প্রতারিত মনে করে, হাউ ক্যান আই আর্জ, তাহলে আমরা কিভাবে তাদের বলতে পারি দ্য প্রিভেনশন অফ অ্যানিমেলস, যে তোমরা বন্য জীবজন্তুদের রক্ষা করো। হাউ ক্যান উই স্পিক, কীভাবে আমরা বলতে পারি টু দোজ, তাদের, হু লাইভ ইন ভিলেজেস অর slums about keeping the oceans, the rivers and air clean when their own lives are contaminated at the source. Once more, হাউ ক্যান উই স্পিক, আমরা কীভাবে বলতে পারি টু দোজ, আমরা কীভাবে তাদের বলতে পারি যারা, হু লিভস ইন ভিলেজেস, যারা গ্রামে বাস করে, অর স্লামস অথবা বস্তিতে বাস করে, অ্যাবাউট, এটা স্পেলিংটা ভুল আছে, অ্যাবাউট কিপিং, তাদের আমরা কীভাবে বলতে পারি যে কিপিং দ্য ওশেন্স, দ্য রিভার্স অ্যান্ড দ্য এয়ার ক্লিন, যে তোমরা সাগর, নদী, সমুদ্র, বাতাস সবসময় পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, অর্থাৎ পলিউশন করো না। হোয়েন, যেখানে দেয়ার ওন লাইফস, নিজেদের জীবনটাই, আর কন্টেমিনেটেড অ্যাট দ্য সোর্স, ওইরকম একটা দূষিত পরিবেশে বেড়ে ওঠে বা দূষিত পরিবেশে তারা থাকে। দ্য এনভায়রনমেন্ট ক্যান নট বি ইমপ্রুভড, পরিবেশকে কখনো উন্নত করা সম্ভব নয়, ইন দ্য কন্ডিশন অফ প্রভার্টি, এরকম একটা দারিদ্রতার মধ্যে থেকে। নর ক্যান প্রভার্টি বি এরাডিক্টেড, আবার দারিদ্রতা কখনো এরাডিক্টেড অর্থাৎ ওয়াইপড আউট, মুছে ফেলা, অর্থাৎ দারিদ্রতা কখনো দূর করা সম্ভব হয় না উইদাউট ইউজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যতক্ষণ না সায়েন্স এবং টেকনোলজির যথাযথ প্রয়োগ হচ্ছে। নাম্বার 4, মাস্ট দেয়ার বি কনফ্লিক্ট বিটুইন টেকনোলজি অ্যান্ড এ ট্রুলি বেটার ওয়ার্ল্ড, এখানে বলছেন যে অবশ্যই মাস্ট দেয়ার বি কনফ্লিক্ট, অবশ্যই একটা দ্বন্দ্ব তো আছে, কিসের মধ্যে? বিটুইন টেকনোলজি অ্যান্ড এ ট্রুলি বেটার ওয়ার্ল্ড, প্রযুক্তিবিদ্যা এবং সত্যিকারের একটা ভালো বিশ্বের মধ্যে, অর্থাৎ উন্নত বিশ্বের মধ্যে, অথবা বিটুইন এনলাইটমেন্ট অফ দ্য স্পিরিট অ্যান্ড এ হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, অথবা আধ্যাত্মিকতা এবং এ হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ উন্নত মানের জীবনযাত্রার ক্ষেত্রে, এর মধ্যে কি কোনো রকম কোনো দ্বন্দ্ব আছে? ফরেনার্স সামটাইম আর্টস, বিদেশিরা মাঝে মাঝে আমাদের জিজ্ঞেস করেন, অর্থাৎ বিদেশিরা বলতে ফরেন কান্ট্রি, হোয়াট টু আস সেমস এ ভেরি স্ট্রেঞ্জ কোশ্চেন, যেটা আমাদের কাছে খুব অদ্ভুত প্রশ্ন বলে মনে হয়। ফরেনার্স সামটাইম আর্টস, ফরেনার্সরা মাঝে মাঝে আমাদের জিজ্ঞেস করেন, যেটা জিজ্ঞেস করেন অর্থাৎ যে কোশ্চেনটা, সেটা কি হোয়াট টু আস, যেটা আমাদের কাছে সিমস এ ভেরি স্ট্রেঞ্জ কোশ্চেন, যেটা আমাদের কাছে অদ্ভুত কোশ্চেন বলে মনে হয়। whether progress in India would not mean a demonizing of her spirituality or her values, যেখানে প্রোগ্রেস ইন ইন্ডিয়া, ভারতের অগ্রগতি, ভারতের প্রসপারিটি, উড নট মিন, যে ভারতের অগ্রগতি মানেই কিন্তু এটা নয় যে এ ডেমিনেসিং অফ হার স্পিরিচুয়ালিটি, অর্থাৎ এখানে তার আধ্যাত্মিকতাকে নষ্ট করে দেওয়া, অর হার ভ্যালুজ, অথবা তার ভ্যালুকে নষ্ট করে দেওয়া। তার মানে এখানে কি বলতে চাইছে যে যখন ফরেনাররা আমাদের কিছু জিজ্ঞেস করেন, যে কোশ্চেনটা আমাদের কাছে অদ্ভুত বলে মনে হয়, তারা এমন কিছু জিজ্ঞেস করেন যে আমরা হয়তো আধ্যাত্মিকতা নিয়ে পড়ে থাকি বলেই আমাদের ভ্যালু থাকে না, অথবা আমাদের দেশ উন্নত হয় না। উনি বলতে চাইছেন হোয়েদার প্রোগ্রেস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার অগ্রগতি উড নট মিন, মানে কিন্তু এটা নয় যে এ ডেমিনাইজিং অফ আর স্পিরিচুয়ালিটি, যে আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যাচ্ছে, অর আর ভ্যালুজ, অথবা তার মূল্য নষ্ট হয়ে যাচ্ছে। এখানে হার বলতে আমাদের ভারত মাতাকে বোঝানো হয়েছে। ইন স্পিরিচুয়াল কোয়ালিটি, ইন স্পিরিচুয়াল কোয়ালিটিজ, স্পিরিচুয়াল কোয়ালিটি সো সুপারফিশিয়াল, স্পিরিচুয়াল কোয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিক যে জ্ঞান, সেটাকে এতটাই হালকা অ্যাজ টু বি ডিপেন্ড আপন দ্য ল্যাক অফ মেটেরিয়াল কমফোর্ট,
যেটা আমাদের মেটেরিয়াল কমফোর্টের অভাবে হয়ে থাকে, অর্থাৎ যে মেটেরিয়াল কমফোর্ট ছাড়া কি স্পিরিচুয়ালিটি করা সম্ভব নয়, যে মেটেরিয়াল কমফোর্ট না থাকলে কি কখনো আধ্যাত্মিকতা সাধনা করা সম্ভব নয়। আধ্যাত্মিকতা কি আমাদের মেটেরিয়াল কমফোর্টের উপর নির্ভর করে? এখানে মেটেরিয়াল কমফোর্টটা কাদের জন্য? যারা উন্নত বিশ্ব সেখানে যারা বাস করে তাদের মেটেরিয়াল কমফোর্টের কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা গরিব, আমাদের অত বিলাসিতে চলে না, আমাদের মেটেরিয়াল কমফোর্ট চলে না। সুতরাং আমাদের যদি মেটেরিয়াল কমফোর্ট না থাকে তাহলে কি আমরা আধ্যাত্মিকতা মানতে পারি না? আর আধ্যাত্মিকতাটা কি খুব হালকা হয়ে যাবে? অ্যাজ এ কান্ট্রি, একটা দেশ হিসেবে, উই আর নট মোর অর লেস, আমরা কমও নয় বেশিও নয় স্পিরিচুয়াল আধ্যাত্মিক, আমরা কিন্তু দেশ হিসেবে আধ্যাত্মিকের দিক থেকে কম বেশি নয় দেন এনি আদার, অন্যান্য দেশ থেকে। বাট ট্র্যাডিশনালি আওয়ার পিপল হ্যাভ রেসপেক্টেড, কিন্তু আমাদের জনগণ রেসপেক্ট করে কাদের? দ্য স্পিরিট অফ ডিট্যাচমেন্ট, অর্থাৎ বিচ্যুতি, উদাসীনতা, অর্থাৎ এই জগৎ থেকে, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক জগৎ থেকে ওরা কিন্তু স্পিরিচুয়াল জগতে বেশি বিশ্বাসী। অ্যান্ড রিনাউন্সিয়েশন, এবং আত্মত্যাগ, অর্থাৎ আত্মত্যাগ এবং আধ্যাত্মিকতায় বেশি বিশ্বাসী। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার ইজ ওয়ান অফ দ্য ফিউ, কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন হুইচ হ্যাভ অ্যান অফিসিয়ালি স্পন্সর্ড, সরকারিভাবে স্পন্সর্ড প্রোগ্রাম, সরকারিভাবে কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। সেটা কি সম্পর্কে? অফ ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে, অর্থাৎ পরিবার পরিকল্পনা সম্পর্কে ভারত সরকার কিন্তু কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। অ্যান্ড দিস ইজ মেকিং সাম প্রোগ্রেস, এবং এর অনেকটা উন্নতিও হয়েছে। উই বিলিভ, আমরা বিশ্বাস করি, দ্যাট যে প্ল্যান্ড ফ্যামিলিজ, অর্থাৎ পরিকল্পিত পরিবার, উইল মেক ফর এ হেলদিয়ার, পরিকল্পিত পরিবার খুবই স্বাস্থ্যবান করে তুলবে দেশের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে। অ্যান্ড মোর কনসিয়াস পপুলেশন, অর্থাৎ যে আমাদের যে জনগণের যে সচেতনতা সেটাকে আরও বৃদ্ধি করবে, অর্থাৎ জনসচেতনতাকে বৃদ্ধি করবে। বাট উই নো, কিন্তু আমরা জানি অলসো এটাও, দ্যাট যে নো প্রোগ্রাম অফ পপুলেশন কন্ট্রোল, কোনো পরিকল্পনা ছাড়াই, কোনো পরিকল্পনা ছাড়াই, কিসের? না পপুলেশন কন্ট্রোল, অর্থাৎ কোনো পপুলেশনকে কন্ট্রোল করা যাবে এরকম কোনো পরিকল্পনা ছাড়াই কি করা যেতে পারে না? কন্ট্রোল ক্যান বি ইফেক্টিভ, কখনো ফলপ্রসূ হতে পারে না। নো প্রোগ্রাম অফ পপুলেশন কন্ট্রোল, অর্থাৎ পপুলেশন কন্ট্রোলের ক্ষেত্রে কোনো পরিকল্পনা ছাড়াই, কোনো প্রকল্প ছাড়াই, ক্যান বি ইফেক্টিভ, কখনো এটা ফলপ্রসূ হতে পারে না। অর্থাৎ পপুলেশন কন্ট্রোল করতে হলে তার আগে থেকে একটা প্ল্যান চাই। Without education and without a visible rise in the standard of living, সেটা কী জন্যে? না উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া পরিকল্পিত পরিবার কখনোই ফলপ্রসূ হতে পারে না। অর্থাৎ পরিকল্পিত পরিবারকে বাস্তবায়িত করতে গেলে সেই ফ্যামিলিকে অবশ্যই এডুকেটেড হতে হবে। অ্যান্ড উইদাউট এ ভিজিবল রাইজ ইন দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং উন্নত মানের জীবনযাত্রা সম্পর্কে একটা ভিজিবল দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ভিজিবল মানে দৃষ্টিভঙ্গি, একটা ধারণা থাকতে হবে। আওয়ার ওন প্রোগ্রামস হ্যাভ সাকসিডেড, আমাদের এই প্রোগ্রামটা সফলতা পেয়েছে কোথায়? ইন দ্য আরবান অর সেমি আরবান এরিয়াস, আরবান অথবা সেমি আরবান এরিয়াগুলিতে কিন্তু যথেষ্ট সফলতা পেয়েছে। সেমি আরবান এরিয়াতে যথেষ্ট সফলতা পেয়েছে। টু দ্য ভেরি পুর, যারা খুব গরিব তাদের ক্ষেত্রে, এভরি চাইল্ড ইজ অ্যান আর্নার, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা তাদের মেম্বারই, অর্থাৎ প্রত্যেকটা শিশুই কিন্তু উপার্জনকারী, অর্থাৎ উপার্জন করে। অ্যান্ড এ হেল্পার, এবং সাহায্যকারী। উই আর এক্সপেরিমেন্টিং, আমরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছি। উইথ নিউ অ্যাপ্রোচেস, বিভিন্ন নতুন পদ্ধতির মাধ্যমে। অ্যান্ড দ্য ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, এবং পরিকল্পিত পরিবার পরিকল্পনা ইজ বিইং কম্বাইন্ড, যুক্ত করা হয়েছে কার সাথে? পরিকল্পিত পরিবার প্রকল্প। ফ্যামিলি, কি ফ্যামিলি? দ্য ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, অর্থাৎ পরিকল্পিত পরিবার প্রকল্প, সেটা ইজ বিইং কম্বাইন্ড, যুক্ত করা হয়েছে উইথ দোজ অফ মেটার্নিটি, মাতৃত্ব, অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, এবং শিশু কল্যাণের সাথে। ওর সাথে আর কার সাথে যোগ করা হয়েছে? নিউট্রিশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন জেনারেল, পুষ্টি এবং সার্বিক উন্নয়নের সাথে পরিকল্পিত পরিবার পরিকল্পনাকে যুক্ত করা হয়েছে। নাম্বার 6,
ইট ইজ অ্যান ওভার সিম্পলিফিকেশন টু ব্লেম। এটা কিন্তু সর্বোপরি সাধারণভাবে কি বলা যেতে পারে, ইট ইজ অ্যান ওভার সিম্পলিফিকেশন, সাধারণভাবে টু ব্লেম দোষারোপ করা হয় অল দ্য ওয়ার্ল্ডস প্রবলেম, যে বিশ্বের যত সমস্যাই হোক একটা জিনিসের উপরে দোষারোপ করা হয়, কিসের উপরে, অন ইনক্রিজিং পপুলেশন, যে প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে বিশ্বের অগ্রগতি সম্ভব নয়, একটা দেশের অগ্রগতি সম্ভব নয়। কান্ট্রিজ, দেশগুলা, উইথ বাট এ স্মল ফ্র্যাকশন, যে দেশগুলোতে অল্প সংখ্যক অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, যে দেশগুলোতে কি না অল্প সংখ্যক লোক বাস করে, তারা কি করে, কনজিউম, গ্রাস করে নিচ্ছে। কি গ্রাস করে নিচ্ছে? দ্য বাল্ক অফ ওয়ার্ল্ডস প্রোডাকশন। বাল্ক অফ ওয়ার্ল্ড প্রোডাকশন মানে আমাদের যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সেটা বেশি পরিমাণে সেই সমস্ত দেশগুলো গ্রাস করে নিচ্ছে। অর্থাৎ সেই সমস্ত দেশগুলো আমাদের যে এখানে তারপরে লাইনেই বলা আছে কি আছে, বাল্ক অফ ওয়ার্ল্ডস প্রোডাকশন অফ মিনারেলস, ফসিলস, ফুয়েল অ্যান্ড সো অন। এই যে মিনারেলস, ফসিল ফুয়েলস অর্থাৎ খনিজ পদার্থ, যে তেল, এগুলো সেই দেশগুলো বেশি ক্যাপচার করে নিচ্ছে যে দেশগুলোতে জনসংখ্যা কম। অর্থাৎ দেখা যাচ্ছে যে দেশে জনসংখ্যা কম সেই দেশগুলোতে খনিজ সম্পদের প্রাচুর্য বেশি। দাস এইভাবে আমরা দেখতে পাচ্ছি দ্যাট যে হোয়েন ইট কামস টু দ্য ডিপ্লিশন অফ ন্যাচারাল রিসোর্স, যখন কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ইট কামস টু দ্য ডিপ্লিশন অফ ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন। ডিপ্লিশন মানে নিয়ে ন্যাচারাল যে রিসোর্সগুলো আছে, প্রাকৃতিক সম্পদগুলো আছে, সেগুলো সব ওই ধনী দেশগুলো নিয়ে নিচ্ছে। অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন, দ্য ইনক্রিজ অফ ওয়ান ইনহ্যাবিটেন্ট ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট কান্ট্রি। আর কি হচ্ছে, অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন এবং পরিবেশ দূষণ ইনক্রিজ, বৃদ্ধি পাচ্ছে। কার মাধ্যমে? অফ ওয়ান ইনহ্যাবিটেন্ট অফ অ্যান অ্যাফ্লুয়েন্ট কান্ট্রি। অ্যাফ্লুয়েন্ট কান্ট্রি মানে ধনী দেশ। অর্থাৎ একটা ধনী দেশ একটা পরিবেশকে এত পরিমাণে দূষিত করছে অ্যাট ইজ লেভেল অফ লিভিং, এবং তাদের যে উন্নত মানের জীবনযাত্রা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তো সেখানে কি হচ্ছে, ইজ ইকুইভ্যালেন্ট, দেখা যাচ্ছে সম পরিমাণে টু অ্যান ইনক্রিজ অফ মেনি এশিয়ানস, আফ্রিকানস অ্যান্ড লাতিন আমেরিকানস অ্যাট দেয়ার কারেন্ট মেটেরিয়াল লেভেলস অফ লিভিং। এই যে এশিয়া, আফ্রিকান, ল্যাটিন আমেরিকার যে সমস্ত বিভিন্ন দেশগুলো আছে, সেই দেশ থেকে সেই উন্নত দেশগুলির পরিবেশ দূষণের ক্ষমতা অনেক বেশি। কেন না উন্নত দেশগুলো কি হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে দেশগুলো গরিব সেই দেশ থেকে তার প্রাকৃতিক সম্পদ কিনে নিচ্ছে, নিজের দেশে প্রচুর পরিমাণে ফ্যাক্টরিজ চালাচ্ছে, আর যেহেতু দেশগুলো গরিব তাহলে তারা বিক্রি করা দিতে বাধ্য হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে যে সমস্ত দেশগুলোর নাম করা হয়েছে এশিয়ান, আফ্রিকান আর ল্যাটিন আমেরিকা, এগুলো সব গরিব দেশ। আফ্রিকান এই দেশের যে এক একটা দেশ আছে, এই মহাদেশের যে এক একটা দেশ আছে, দেশগুলো অনেকগুলো দেশ মিলিয়ে তারা যে সম্পদটা আরোহণ করছে অথবা যে যতটা পরিবেশকে দূষিত করছে, তার চেয়ে উন্নত দেশগুলো অর্থাৎ অ্যাফ্লুয়েন্ট কান্ট্রিজগুলো, যারা খনিজ সম্পদে সমৃদ্ধ, সেটা নিজের গ্রাউন্ড থেকেই হোক অথবা কারো কাছ থেকে এনেই হোক, তারা বেশি পরিমাণে পরিবেশকে দূষিত করছে। আজকে এই পর্যন্তই। আমি একটা রিকোয়েস্ট করছি সবাইকে, যেটা হচ্ছে যে সমস্ত টপিকসগুলো আমি দিচ্ছি বা তোমাদের সিলেবাসে যে সমস্ত টপিকসগুলো আছে, সেগুলো খুব ভালোভাবে বারংবার পড়াশোনার চেষ্টা করো এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। কেন কি একটাই আমার রিকোয়েস্ট, যে যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের কিন্তু সবাই একটা হেয় নজরে দেখে। কালকেই আমার সাথে একজনকার কথা হচ্ছিল, সেখানে দেখছি যে উনি বলতে চাইছেন যে যারা ওপেন থেকে পড়াশোনা করেন তারা কিছু জানে না। এটা নয়, তাহলে কেউ একজন ওপেন থেকে কেন পড়াশোনা করছে? একটা ভালো ছেলে সে ওপেন থেকে পড়াশোনা করতেই পারে, কেন করছে? বিভিন্ন কারণ থাকতে পারে, হয়তো সে প্রফেশনাল ট্রেনিং করে এসে ওপেনে ভর্তি হয়েছে, অথবা কেউ ম্যারিড তারপরে প্রফেশনালে কোনো কোর্স করার পরে সে নেতাজি ওপেনে ভর্তি হয়েছে, অথবা এটা হতে পারে ইকোনমিক প্রবলেম হতে পারে, অথবা এটা হতে পারে মাঝখানে সে কোনো না কোনো কারণে তার পড়াশোনাকে চালাতে কন্টিনিউ করতে পারেনি, তারপরে গ্যাপ হওয়ার পরে ওখানে ভর্তি হয়েছে। এটা হতে পারে কোনো সার্ভিস হোল্ডার, সে সার্ভিস করছে, তার প্রমোশনের জন্য তার ডিগ্রি গেইন করছে। মাই রিকোয়েস্ট টু অল অফ দ্য স্টুডেন্ট অফ নেতাজি, আমি এটাই রিকোয়েস্ট করব যে তোমরা খুব ভালোভাবে মাইনিউটলিভাবে বারংবার ডিপলি পড়াশোনার চেষ্টা করো, যাতে কেউ এরকমভাবে আঙুল তুলতে না পারে যে নেতাজি ওপেনের স্টুডেন্টরা কিছু জানে না। কারণ এই রেকর্ড আছে নেতাজি ওপেন থেকে পড়াশোনা করে ওয়েস্ট বেঙ্গলের কোনো ডিস্ট্রিক্টের ডিসি
অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবেও সে চাকরি করছে। সুতরাং ইউ হ্যাভ টু ডু সামথিং অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাচিভ। থ্যাংক ইউ।